চার নম্বর 4 নম্বর বলছে 3t - 8 লেস দেন ইকুয়াল টু -3। ওকে, চলে আসি টিটাকে এ পাশে নিয়ে আসি, 8টাকে ও পাশে নিয়ে যাই। তাহলে টিটাকে এ পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস টি হবে। লেস দেন ইকুয়াল টু 8টাকে ও পাশে নিয়ে গেলে প্লাস আর, তাহলে বা তাহলে 4t ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু 8। তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 8কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে টি এর মান 2, কিন্তু 2 এর চেয়েও কম হবে। দেখো, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কথাটা লিখেছি, কি লেখা আছে কথাটার মধ্যে? দেখো লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ কথা লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে টি এর মান ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবে, মানে টি লেস দেন ইকুয়াল টু 2। লেস দেন ইকুয়াল টু 2 মানে কি? 2 এর সমান বা 2 এর চেয়ে কম হতে পারে। 2 এর চেয়ে কম কি হতে পারে? 1 আর কি 0। তাহলে টি এর মান 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে অ্যান্সার 0, 1, 2, যে অপশন আছে সেটা হবে অ্যান্সার। তাহলে 4-এর এ হবে অ্যান্সার। নেক্সট 5 নম্বরেরটা, যখন কোন একটা ইকুয়েশন দেয়, মনে করো এ স্কোয়ার, সাপোজ এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। মনে করো কোনো ইকুয়েশনের মধ্যে এর মধ্যে ঢুকে থাকে বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়কে আমরা একটা বীজকে ধরতে পারি আলফা, আরেকটা বীজকে ধরি আমরা বিটা, একটা আলফা একটা বিটা। তাহলে বীজদ্বয় যখন যোগফল হয়, তাহলে বীজদ্বয় যোগ হচ্ছে -b/2, -b/a, মানে বি এর, এটা হচ্ছে বি এর স্থান, এটা হচ্ছে এ স্থান, তাহলে -b/a। আর আলফা ইন্টু বিটা যদি গুণ আকারে হয় তাহলে হচ্ছে c/a। তো আমাকে 5 নম্বর প্রবলেমটায় দিয়েছে যে এখানে কি কি দিয়েছে, বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেওয়ার পর বলছে পি গ্রেটার দেন 0, এটা ব্র্যাকেটে লেখা আছে। এবার বলেছে এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে কি? আলফা প্লাস কি বিটা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল কত, আমি বলতে পারি কত, -b/a। তাহলে -b মানে কত? পি, বি এর জায়গায় কি আছে? পি, এর জায়গায় কি আছে? 1। সরি, এটা এ এক্স স্কোয়ার, ভুল লিখেছে, এটা এ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের আগে কি আছে? 1। তাহলে এর মান কত? 1, এর জায়গায় 1 আছে, তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে কত? -3। মানে আলফা প্লাস মানে বীজদ্বয়ের যোগফলটা পেয়ে গেলাম কত? -3। কিন্তু এখানে বলেছে এটা তার বিয়োগফলের দ্বিগুণ, মানে এই বীজদ্বয়ের যোগফলটা এই বীজদ্বয়ের বিয়োগফলের দ্বিগুণ। তাহলে বিয়োগফলটা নিশ্চয়ই -3/2 হবে। মানে তোমাকে আমি বললাম এটার যোগফল যেদিকে আছে 10, যেটা হচ্ছে এর বিয়োগফলের দ্বিগুণ। বিয়োগফলে কত গুণ? দ্বিগুণ। তাহলে নিশ্চয়ই এটা কত হবে? 5 হবে। তাহলে এটা বের করে ফেলেছি, তাহলে উল্টো দিকে করতে গেলে 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আর আলফা ইন্টু বিটা তাহলে কি হবে? আলফা ইন্টু বিটা জানি, আলফা ইন্টু বিটা কি? কি এর জায়গায় কি আছে? 1, এর জায়গায় কি আছে? 1, 1 না, এক্স স্কোয়ার আগে যেটা 1। তাহলে আলফা ইন্টু বিটা তাহলে কি হলো? 1। এবার আমি এই দুটোকে আমি সমাধান করি, এই দুটোকে সমাধান করে আমি আলফার মানও পেয়ে যাবো, শুধুমাত্র বিটার মানও পেয়ে যাবো এই দুটোকে সমাধান করবো। তাহলে এখানে দেখা আলফা প্লাস বিটা ইকুয়াল টু -3, আর আলফা মাইনাস বিটা হচ্ছে -3/2। তাহলে আমি যখন করি তাহলে বিটা বিটা কেটে গেল, তাহলে 2 আলফা, আলফা আলফা যোগ করলে 2 আলফা, 2 আলফা ইকুয়াল টু বলতে পারি কত? এটা -3/2। তাহলে হচ্ছে 2 -2 3 -2 মানে -3p/2। তাহলে আলফা ইকুয়াল টু কি? -3p/4, 2 দুগুণে 4। এবার তুমি আলফার মান যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে বিটার মান পেয়ে যাবে। তাহলে আলফার মানটা যদি এখানে পুট করে দিই, তাহলে আলফার মানটা যদি এখানে পুট করি, আলফার মানটা এখানে পুট করি, তাহলে -3p/4 প্লাস বিটা ইকুয়াল টু -3। তাহলে এটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে বিটা ইকুয়াল টু -3 প্লাস 3p/4।
তাদের করলে ক্যালকুলেশন করলে বিটার মান বেরোলো হচ্ছে -4p + 2p/4। তার মানে বিটার মান বেরোচ্ছে কত? -p/4। তাহলে আলফার মানও পেয়ে গেছি, বিটার মানও পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি আলফা ইন্টু বিটা মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি জানি এখানে 1। তাহলে আলফার মান কত বেরিয়েছে? -2p/4 ইন্টু বিটার মান কত বেরিয়েছে? -p/4 ইকুয়াল টু হচ্ছে কত? 1। তাহলে আমি এটা গুণ করলে কত হচ্ছে? বা মাইনাস মাসে কি হচ্ছে? p² কত? 16। তাহলে p² মান কত বেরোবে? 16/3। তাহলে p এর মান কত বেরোবে? 16 বর্গমূল 4। তাহলে অ্যান্সার হবে 4/, মানে 4/। তাহলে p এর মান 0 চেয়ে বড় হয়েছে, মানে নেগেটিভে হবে নাকি? নেগেটিভ হলে 0 চেয়ে ছোট হতে হবে। চলে আসছে প্রবলেম নাম্বার 7 নম্বর প্রবলেম। tan a এর মান দিয়ে দিয়েছে, এটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে একটা 7 নম্বর। tan a ইকুয়াল টু মান দিয়ে দিয়েছে 1/2, আর tan b এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 1/3 দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে, আমার একটা ফর্মুলা এখানে কাজে লাগাতে, সেটা হচ্ছে tan a প্লাস। tan a প্লাস দিয়ে ফর্মুলা কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। এই ফর্মুলা এখানে কাজে লাগে। তাহলে আমি tan a প্লাস b ইকুয়াল টু tan a এর জায়গায় কত বসাতে পারি? 1/2। tan b এর জায়গায় কত বসাতে পারি? 1/3। 1 মাইনাস হাফ 1/2 ইন্টু 1/3। তাহলে উপরটা যোগ করলে কত হয়? 1/2 আর 1/3 যোগ করলে হচ্ছে 5/6। আর এটা হচ্ছে 1 মাইনাস 1/6, এটাও বিয়োগ করলে 5/6 হচ্ছে। দেখো, তাহলে উপরেও আছে 5/6, নিচেও আছে 3। তাহলে কাটাকাটি এটা এটা চলে যাচ্ছে, কত হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি tan a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 1 কার মান? tan কত ডিগ্রির মান? 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান। tan কত ডিগ্রি মান? 45। তাহলে এদিকেও tan আছে, এদিকেও tan আছে, তাহলে therefore a প্লাস b ইকুয়াল টু বলতে পারি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? আমরা জানি পাই রেডিয়ান সমান সমান কত ডিগ্রি? পাই এর মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি সমান সমান নিশ্চয়ই আমি বলতে পারি
45 ডিগ্রি সমান সমান বলতে পারি π/4। π/4, রাইট, π/4। কারণ পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যদি 4 দিয়ে কাটে তাহলে তো 45 ডিগ্রি হবে। তাহলে a প্লাস বি হচ্ছে π/4, তাহলে অ্যান্সার হবে π/4। দেখো 10 নম্বরেরটা, পুরক্ষণ বলতে কি বোঝায়? পুরক্ষণ বলতে বোঝা যাচ্ছে, মুছে দিলাম। পুরক্ষণ বলতে কি বোঝায়? পুরক্ষণ বলতে বোঝা যাচ্ছে দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে পুরক্ষণ। কি কোণ? পুরক্ষণ। আর সম্পূরক কোণ বলতে কি বোঝায়? দুটো কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেটা হচ্ছে সম্পূরক। বলেছে এক্স ডিগ্রি পূরক কোণ, এক্স ডিগ্রি তার পূরক কোণের সমান হয়। বলেছে এক্স ডিগ্রি তার পূরক কোণের যদি সমান হয় তাহলে এটাও এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি, তাহলে এক্স এর মান কত হবে? মানে এক্স যদি তার পূরক কোণের সমান হয়, মানে দুটো কোণের যোগফলই হচ্ছে কত ডিগ্রি? 90। তাহলে এটাও এক্স, এটাও এক্স, তাহলে সিঙ্গেল এক্স এর মান কত? নিশ্চয়ই 45 ডিগ্রি। আবার বলেছে ওয়াই ডিগ্রি তার সম্পূরক কোণের সমান হয়। সম্পূরক কোণের সমান হয় মানে কি? তাহলে এটাও ওয়াই, এটাও ওয়াই, তাহলে ওয়াই এর মান নিশ্চয়ই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 যোগ করলে 180 হবে। তাহলে এবার তোমাকে বের করতে বলেছি এক্স বাই ওয়াই এর মান কত। তাহলে এক্স কত আছে আর ওয়াই কত আছে? তাহলে কাটাকাটি করলে কত হবে? একের 2 মানে 0.5, তাহলে পয়েন্টে আছে। চোদ্দ নম্বর প্রবলেম। 14 নম্বর প্রবলেমে বলেছে যে আনন্দ কাজটা শুরু করেছে। আনন্দ কি করেছে? কাজটা শুরু করেছে। সে 5 ভাগের 1 ভাগ কাজ, ক ভাগের 1 ভাগ বলেছে? কাজটাকে 1, 2, 3, 4 কটা ভাগে ভাগ করে দিলাম? 5। 5 ভাগের 1 ভাগ কাজ আনন্দ 5 ভাগের 1 ভাগ কাজ করে হচ্ছে 4 দিনে। কদিনে করে? কদিনে করছে? 4। ওকে, তাহলে আমি বলতে পারি এই 5 ভাগের 1 ভাগ কাজ এই কাজটা করছে কদিনে করছে? 4 দিনে করছে। তাহলে 4 দিনে 5 ভাগের মধ্যে ক ভাগ করছে? 1 ভাগ। কিন্তু 4 দিন পর এর সঙ্গে কে এসে যুক্ত হলো? বাকি কাজটা করার জন্য কে এসে যুক্ত হলো? মানে কত? দুজনে ভার্গব। মিলে 5 দিনে শেষ করেছে। ভার্গব এসে বাকি কাজটা কদিনে শেষ করেছে? 8 দিন। একটু ভালো করে খেয়াল করো, আমি এই পিকচারটা ড্র করলাম। তাহলে 8 দিনে যদি শেষ করে তাহলে 8 দিন আর 4 দিন, তাহলে আনন্দ কদিন কাজে ছিল? 12 দিন। তাহলে আনন্দ 4 দিনে আনন্দ করে কত? 4 দিনে আনন্দ করে 1/5 অংশ, তাই তো? তাহলে 8 দিনে আনন্দ আরো কতটা কাজ করবে? 8 দিন, আমি 12 দিন, বা এক পিকচারটা এরকম ধরো, মনে করো এই ঘরে আনন্দ আছে, ওকে, এখানে আনন্দ আর কে কাজ করছে? ভার্গব। আনন্দ কে? আনন্দ আর কে? ভার্গব। তাহলে হিসাব মতো প্রথম থেকে শেষ অব্দি কে আছে? আনন্দ। তাহলে প্রথমে কদিন কাজ হয়েছে? বাকি কাজটা কদিনে শেষ হয়েছে? 8 দিনে। তাহলে এক একটা ঘর কদিন করে হবে? কদিন করে? 2 দিন। ওকে, কদিন করে হবে? 2 দিন। হলো? তাহলে নর্মালি ভাবো এখানে আনন্দ একা করলে কতটা কাজ হবে? 1/5। কদিনে করছে 1/5? আনন্দের এখানে কদিন আছে? 2 দিন। এখানে আনন্দের কদিন? তাহলে এখানেও আনন্দ 1/5 কাজ করেছে, তাহলে 2 আর 2 কত? 4। এখানেও আনন্দ কতদিন কাজ করেছে? 2 না, এখানে 2 দিন। আর এই 2 দিন নিয়ে কদিন? 4 দিন।
তাহলে এখানে কতটা করেছে, তাহলে টোটাল আনন্দ করে যাচ্ছে কত টাকা, 3/5, তাই তো? তাহলে বাকি কাজটা কে করবে? বাকি কাজ হচ্ছে 1 - 3/5, তাহলে কত কাজ? 2/5। এই 2/5টা কাজ করেছে কে? ভার্গব। কদিন ধরে করেছে? 2, 2, 4, 2, 6 থেকে। তাহলে ভার্গব 2/5 অংশ কাজ করে কদিনে? 8 দিনে। তাহলে ভার্গব যদি পুরো কাজটা করে, পুরো কাজটা মানে কত? 1 অংশ, তাহলে ভার্গব কদিনে করবে? তাহলে কাটাকাটি করলে কদিনে করবে? 20 দিন। কদিনে করবে? ভার্গব তাহলে পুরো কাজটা করবে কদিনে? 20 দিন। তাহলে তুমি এরকম হলে পরীক্ষা হলে এরকমই ভাববে, আনন্দ কদিন কাজ করে? টোটাল আনন্দ কদিন কাজ করে? 12 দিন। কেন? এখানে 4 আছে, 6 দিয়ে 8 আছে, 10 কত? 12। মানে এখানে 4 দিন আর বাকিটা হচ্ছে 8 দিন। তাহলে আনন্দ প্রথম থেকে শেষ অব্দি আনন্দ ছিল, তাহলে আনন্দ কদিন ছিল কাজে? 12 দিন। তাহলে আনন্দ 4 দিনে কতটা কাজ করে? 4 দিনে 1/5। তাহলে 12 দিনে আনন্দ কতটা করে? 1/5, 4 উপরে কত? 12, মানে 3/5 অংশ কাজ আনন্দের দ্বারা হয়েছে। ঠিক আছে? তাহলে ভার্গবের দ্বারা কতটা কাজ হয়েছিল? 2/5। এই 2/5 কার দ্বারা হয়েছিল? ভার্গবের দ্বারা হয়েছিল। ভার্গব কদিন কাজে ছিল এখান থেকে এই পর্যন্ত, মানে কদিন? 8 দিন। তাহলে ভার্গব 2/5 অংশ করে কদিন? তাহলে পুরো কাজটা ভার্গব করতে পারে। চলে আসি, কথা বলো। 17 নম্বরেরটা, 17 নম্বরটা বলি। বলছে একটা ত্রিভুজে, কি ত্রিভুজ বলে দিয়েছে এখানে? বলেছে ত্রিভুজটা সমবাহু হবে না। ত্রিভুজটা কি হবে না? সমবাহু। সম মানে কি? 3টে বাহু সমান, তাকে সমবাহু বলেছে। এখানে একটি ত্রিভুজ সমবাহু নয়। ত্রিভুজটা কি নয়? সমবাহু নয়। তার বাহুগুলোর দৈর্ঘ্য মানে পূর্ণ সংখ্যা আছে। সর্বাপেক্ষা বড় বাহুটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে ধরে নাও ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য না, অতিভুজ কেন? 3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ হবে না। অর্থাৎ বাকি দুটো বাহুর মাপ কত হবে? কেউ বলতে পারবে? ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় বাহু, ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর মাপ দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বাকি দুটো বাহুর মাপ কত হবে? আরো তো, আর ত্রিভুজের তো আরো দুটো বাহু আছে, তাহলে বাকি দুটো বাহুর মাপ কত হবে? বলতে পারবে? কেউ বলতে পারবে? একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর মাপ 3 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে না। হয়ে গেছে? সমবাহু ত্রিভুজ হবে না বলে দিয়েছে। তাহলে বাকি দুটো বাহুর মাপ কত হবে? না, এটা হচ্ছে বাকি দুটো বাহুর মাপ কত? কারণ আমার তো একটা ত্রিভুজে 3টে বাহু, একটা বাহুর মাপ তো 3 সেন্টিমিটার। 3 দিয়ে দিয়েছে, সমবাহু হবে না। সবচেয়ে বড় বাহু 3 বলে দিই, বাকি দুটো বাহু হবে না। আমি জানতে বাকি দুটি বাহুর মাপ কত হবে এটা জানতে। 3, 4, 5 3 কেন? 3 হচ্ছে সবচেয়ে বড় বাহু। না, 1, 2 হবে না কেন? 1 আর √2 না, 1 আর √2 না, পূর্ণ সংখ্যা হবে, সেটাও লেখা আছে। আমার পরিসীমা জানতে চাই। ও, পরিসীমা জানতে হলে তোমার ত্রিভুজের 3টে বাহু জানতে হবে। এই তো বলে দিলাম, আবার কি সূত্র? বলি 1 আর 2। 1 আর 2 হবে না। কেন 1 আর 2 হবে না? ত্রিভুজের গঠন করার উপায়, ত্রিভুজের গঠন করার উপায় হচ্ছে দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু মানে বৃহত্তম বাহু হচ্ছে বড় হতে হবে যোগফল। তাহলে 1 আর 2 যদি আমি করে ফেলি তাহলে কোনোদিনই ত্রিভুজ হবে না, কারণ এই দুটো বাহুর যোগফল এর সঙ্গে কি হয়ে যাচ্ছে? তাহলে সমান। 1 হবে না, 1, 2 হবে না। ওকে, তাহলে হতে পারে কি 2, 2 হতে পারে, হ্যাঁ কি না? 2, 2 হতে পারে তো।
একই না, তাহলে 2 2 হলে এটা কি ধরনের ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। এটাও 2, এটা 2, এটা কত? 3। তাহলে এই দুটো বাহুর যোগফল এটার চেয়ে বড় হচ্ছে। তাহলে পরিসীমা কত হবে? তাহলে ত্রিভুজটা পরিসীমা কত হবে? এরকম অঙ্ক হলো আপনি 2 2 করলাম 2 3 বললাম তাহলে 2 3 না এক আচ্ছা বিভিন্ন সংখ্যা হতে হবে। সমদ্বিবাহু হতে পারে। তাহলে অ্যান্সার 7 হবে। চলে আসি 19 নম্বর একটা। 19 নম্বর অঙ্কটা কারেকশন আছে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ওরা অ্যান্সার দিয়েছিল বি এরটা, এর অ্যান্সার আমার হচ্ছে এরটা। বলে নি, বলেছে আলোক বালার 10 মিটার পেছন থেকে দৌড় শুরু করলো। তবে ধরে নাও রেসটা হচ্ছে 100 মিটারের রেস। কত মিটারের রেস বলে দিয়েছে? 100 মিটারের রেস। তাহলে বালা মনে করো এখানে দাঁড়িয়ে আছে, আলো কোথায় দাঁড়িয়ে আছে? আলোক কোথায় দাঁড়িয়ে আছে? তাহলে কত মিটার পেছনে দাঁড়িয়ে আছে? কত মিটার পেছনে আছে? 10 মিটার পেছনে আছে। ওকে, এবার রেসটা জেতার কথা কার? জেতার কথা কার? হ্যাঁ কি বলছেন বালার জেতার কথা, কিন্তু জিতে গেছে অলোক। কে জিতে গেছে? অলোক। কত মিটারে পরাজিত করেছে বালাকে? 10 মিটারে পরাজিত করেছে। কত মিটার? 10 মিটারে পরাজিত করেছে। ওকে, 10 মিটার অথবা 2 সেকেন্ডে পরাজিত করেছে। 10 মিটার অথবা কত? 10 মিটার অথবা কত সেকেন্ডে পরাজিত করেছে? 2 সেকেন্ডে। বলতো এই 10 মিটার 2 সেকেন্ডে কে যেতে পারে? না, যে হেরে গেছে সে। হেরে গেছে কে এখানে? কে পরাজিত হয়েছে? 10 মিটারে বালা। পরাজিত কাকে? বালাকে। তাহলে বালা 2 সেকেন্ডে 10 মিটার, কে হেরেছে? তাহলে বলো তো অলোক যতক্ষণে 100 মিটার গেছে, বালা ততক্ষণে কত মিটার গেছে? কত মিটার গেছে? 80 মিটার। 80 মিটার। 10 মিটার তো এগিয়েই ছিল, আবার 10 মিটার এখানে রয়েছে, তাহলে 80 মিটার। কোথায় 90? নিশ্চয়ই না। তাহলে 80 মিটার, 80 মিটার। তাহলে 80 মিটার বালা যেতে সময় নিয়েছে কত? তাহলে আমি জানি বালা 10 মিটার যায় কতক্ষণে? 2 সেকেন্ডে। এই 2 সেকেন্ডে বলে দিচ্ছি। তাহলে বালার 80 মিটার যেতে সময় লাগবে কত? 16 সেকেন্ড, তাই তো? তাহলে বালা যতক্ষণে 16 সেকেন্ডে এতটা এসছে, আলোক ততক্ষণে কোথায় চলে এসছে? এখানে। তাহলে বলতে পারি আলোক 100 মিটার দৌড়াচ্ছে কত সেকেন্ড? 16 সেকেন্ড। তাহলে অলোক 100 মিটার যায় কতক্ষণে? 16 সেকেন্ড। তাহলে অলোকের গতিবেগ কত? স্পিড কত? অলোকের স্পিড হচ্ছে 100/। তাহলে কাটাকাটি করলে 6 × 1 মিটার/সেকেন্ড। তাহলে অলোকের গতিবেগ হচ্ছে 6 × 1 মিটার/। বুঝেছো না? বুঝলেন? তাহলে 80 মানে এই 10 মিটার বা 2 সেকেন্ডে পরাজিত করেছে কাকে? পরাজিত করেছে? বালাকে পরাজিত করেছে। তাহলে বালা 2 সেকেন্ডে ক মিটার যেতে পারে? 10 মিটার। না আর সময় অঙ্ক হয় না যে ও মানে 100 মিটারের জন্য ওকে হারিয়ে দিয়েছে ওই অঙ্কটা শিখে দেয়। হিসাব মতো কত মিটার পিছনে ফেলে দৌড়েছে? বালা কত মিটার পিছনে ছিল? 10 মিটার। আবার বালাকে ক্রস করে যখন ও জিতে গেছে তখন কত মিটারে পরাজিত হয়েছে? 10 মিটার। ওকে, তাহলে হিসাব মতো বালা এখান থেকে এখানে আসতে যা সময় নেবে, অলোক এখান থেকে এখানে আসতে কি একই সময় নেবে। তাহলে বালার এখান থেকে এইটুকুনি আসার জার্নি মানে 80 মিটারের জার্নি, আর টোটাল তো 100। তাহলে এখানে 10, এখানে 10 বাদ, তাহলে 80।
তাহলে হিসাব মতো 10 মিটার যেতে বালার সময় লেগে কতক্ষণ? 2 সেকেন্ড। 80 মিটার যেতে বালার সময় লাগে কতক্ষণ? এই 16 সেকেন্ডে অলোক এতটা কভার করেছে। তাহলে অলোক 100 মিটার কত সেকেন্ডে কভার করছে? তাহলে স্পিড কত? অলোকের স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় এত মিটার পার সেকেন্ড। তেইশ নম্বরের চলে আসি। 23 বলেছে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। বলছে সমীকরণে দুটো বীজ আলফা এবং বিটা। ওকে, বীজ দুটো বলে দিয়েছে, একটা আলফা বলে দিয়েছে, একটা কি বলে দিয়েছে? তাহলে আলফা মাইনাস 1 টু দি পাওয়ার বিটা মাইনাস 1, আলফা গ্রেটার দ্যান বিটা। বলাই আছে আলফা বিটার চেয়ে কত? আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস জি বাই এ। মাইনাস জি বাই আমরা ফর্মুলা লিখলাম একটু আগে। তাহলে মাইনাস জি এর জায়গা কত লিখি? ঠিক আছে, -5/2। তাহলে আলফা প্লাস বিটা এসছে 5 বাই কত? ওকে, ও আচ্ছা, এটা আলফা বিটার অঙ্ক। ঠিক আছে। তাহলে আলফা ইন্টু বিটা তাহলে কত হবে? 1 হবে। আলফা ইন্টু বিটা হচ্ছে 2/2 মানে 1। আলফা ইন্টু বিটা হচ্ছে, তো চলে আসি, আমি বলতে পারি আলফা প্লাস বিটা কিরকম লিখতে পারি? 2 × 1 = 2, হ্যাঁ কি না? 5/2 কে লিখতে হয় 2 × 1 = 2। তাহলে আলফা ইকুয়াল টু 2, বিটা ইকুয়াল টু 1/2। তাহলে আলফা বিটার চেয়ে বড়। আলফা বিটার চেয়ে কি বড়? দেখো তো 2 আর হাফ যোগ করলে কত হয়? আর 2 আর হাফ গুণ করলে কত হয়? 2 আর হাফ গুণ করলে কত হয়? 1 হয় না? আলফা বিটার গুণফল 1 হচ্ছে না? আলফা বিটার যোগফল কি হচ্ছে? এটা ফর্মুলা কোথায় পেলাম? মানে এটা ফর্মুলা আছে? হ্যাঁ, তাই এটা লিখুন। আলফা প্লাস বিটা। আলফা বিটা এখানে অন্য কিছু করতে পারে। না, আলফা বিটা যখন কিছু না হবে আলফা বিটাই বিয়োগ করতে হবে। কি হবে? আলফা প্লাস বিটা ফর্মুলা কি? মাইনাস জি বাই, আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই। ওটা একটু আগে লিখেছি বলে আলফা প্লাস বিটা তো মাইনাস জি বাই আলফা ইন্টু বিটা সি বাই, তো সেটাই আচ্ছা, লিখেছি এই চ্যাপ্টার নাম কি আছে? ভাই আলফা বিটা বলছি। তো এটা গেল তোমার আলফার মান 2 আর বিটার মান 1/2। বোঝা যাচ্ছে এটা? তাহলে 5/2 কে আমি 2.5 লিখতে পারি। এবার কেন আমি আলফাকে 2 লিখলাম? যেহেতু আলফা বিটার চেয়ে কি বড়। তাহলে এই দুটোকে গুণ করলে আবার 1 হচ্ছে। এবার কোশ্চেনটা তোমাকে দিয়েছে আলফা মাইনাস 1 টু দি পাওয়ার কি দিয়েছে? সরি, বিটা মাইনাস 1। তাহলে আলফার মান কত? আলফা কত? 2। তাহলে 2 থেকে 1 বাদ দাও, বিটার মান কত আছে? 1/2 মাইনাস। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। 1 এর পাওয়ার যাই হোক না কেন অ্যান্সার একই হবে। ওকে, দেখো 1 এর পাওয়ার যাই হোক না কেন অ্যান্সার কি হবে? একই হবে, তাই তো? এবারে 1 মাইনাস থাকুক প্লাস থাকুক 1 কে উল্টালে কি হয়? একই হয়। মানে তোমার 1 টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা আছে, তার মানে তুমি লিখতে পারো 1/1 হাফ। 1 এর বর্গমূল তো একই হবে। তাহলে হিসাব মতো আমি যাই করি কেন অ্যান্সার কি হবে? 1। পজিটিভ 1, নেগেটিভ নাকি? নেগেটিভ হবে না। এটা অ্যাকচুয়ালি তো 1/1 এটা √1 তাই এটা নাম কেন 1 হয় বলুন? না না, বুঝতে রাইট করতে √1 বলে এটা তার মানে 1 হয় না? তার মানে 25 নম্বর একটা কি অঙ্ক আছে? তাহলে বলে দিয়েছে 25 একটা x² - 2x
প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে একটি বীজ অন্যটি 3 গুণ, মানে আমি যদি বিটাকে এক্স ধরি তাহলে আলফা হচ্ছে 3, মানে একটি আরেকটা কত গুণ? 3 গুণ বলে দিয়েছিলাম। একটি বীজ অন্যটি 3 গুণ হয়, তাহলে সি কত? তাহলে আমি ওইখানে এক্স ধরা যাবে না, সরি এক্স ধরা যাবে না, তাহলে এক্স তো সমীকরণে রয়েছে। তাহলে বিটাকে যদি আমি এম ধরি তাহলে এটা হচ্ছে কি? তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু বলতে পারি কত? মাইনাস বি বাই এ। বি এর ভ্যালু কত আছে? 2 বাই এ কত আছে? 1। তাহলে আলফা প্লাস বিটা, আলফার জায়গায় আমি ভাঙতে বসাতে পারি সি এম প্লাস এম ইকুয়াল টু 2। তাহলে 4m ইকুয়াল টু কত? 2। তাহলে m ইকুয়াল টু কত? 1 বাই কত? আর আলফা ইন্টু বিটা কি লিখতে পারি আমি? সি বাই 2 1, তাহলে সি বাই 1, তাহলে সি বাই এর জায়গা 1 আছে, তাহলে আলফার জায়গায় কি লিখতে পারি? সি এম ইন্টু এম। ওকে, তাহলে সি এম স্কোয়ার ইকুয়াল টু কি? তাহলে বলবো এম এর মান যদি 1/2 হয়, এম স্কোয়ারের মান কত? 1/4। তাহলে 3 গুণ 1/4 ইকুয়াল টু সি। তাহলে সি এর ভ্যালু কত বেরোবে? সি এর মান কত? চলে আসছে। বলেছে এক ব্যক্তি তার গতিবেগ 25% যদি বাড়িয়ে দেয় তাহলে 48 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে। বোঝা গেছে কি বললাম? কত মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছবে? বলছে এক ব্যক্তি তার নিজস্ব গতিবেগকে যদি 25% বৃদ্ধি করে, গতিবেগকে যদি 25% কি করে? বৃদ্ধি করে, তাহলে 48 মিনিট আগে গিয়ে পৌঁছে। পূর্বে পৌঁছে। কিন্তু গতিবেগকে যদি সে কি লিখেছে? গতিবেগকে যদি সে কি করে? 20% কম হয়ে যায়, 20% হ্রাস করে, সে কত মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছে? একটু দেরি হবে তো। চলে আসে। ধরে নি স্পিড, আমি এটা বলি স্পিড যদি 100 ছিল, পরে স্পিড কত হলো? কত হলো? 120। অনুপাত কত? হ্যাঁ, 4:5। তাহলে আগে যদি 4 মিনিটে পৌঁছতো, পরে গিয়ে পৌঁছতে কত মিনিট? না না, আগে 5 থেকে টাইমের রেশিও। আগে যদি 5, এখন পৌঁছতে কত? তাহলে কত মিনিট আগে পৌঁছে? কিন্তু অঙ্কে বলেছে কত মিনিট আগে পৌঁছাবে? কত? 48 মিনিট। তার মানে তার অ্যাকচুয়াল সময় লাগছিল 240 মিনিট। কেন 1 কে 48 বানাতে হবে, তাহলে হিসাব মতো তার অ্যাকচুয়াল টাইম লাগছিল 230। কিন্তু এখন স্পিড 100, এখন স্পিড হয়ে গেছে কত? তাহলে 5 কত হয়ে গেল? 4। তাহলে টাইমের রেশিও কত হয়ে গেল? 4 কত? 5। তাহলে এটা তো অ্যাকচুয়াল টাইম, এই টাইমটা মানেই কত মিনিট? তাহলে 240 মিনিট। তাহলে 4 যদি 240 হয়, তাহলে 5 কত হবে? তাহলে কত মিনিট লেটে পৌঁছাবে? আমার 240 মিনিটে পৌঁছানোর কথা, পৌঁছচ্ছে 300 মিনিট। তাহলে কত মিনিট লেটে? 60 মিনিট লেটে পৌঁছে। 60 মিনিট লেট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা দেরিতে পৌঁছে। তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছে 60 মিনিট লেট। এটা কিসের অঙ্ক করবে? কার ক্ষেত্রে? এই সিজিএল এর অঙ্কের মতো না, এটা অন্য রকম, এবার অন্য মতো মানে বক্তার মতো। ঠিক আছে, আমি এখন বলতে এরকম করে
আমি দেখে মনে এটা পরীক্ষা হলে একবারে করা যাবে। আমি বুঝে দিতাম এক মিনিট ধরে এই নিয়মেই না পেলাম কি আপনি এক লাইনে করবেন ঠিক আছে বুঝলি? এটা বোঝা গেছে? এটা আগেকার গল্প, বুঝলে? আগের স্পিড ছিল অ্যাকচুয়াল স্পিড 100 ধরে করতে হবে, কিন্তু স্পিড কত হয়ে গেল? তাহলে স্পিডের অনুপাত কত, টাইমের অনুপাত কত? তাহলে টাইম কতক্ষণ আগে পৌঁছে, কিন্তু অঙ্কে বলা আছে কত মিনিট আগে পৌঁছে। তাহলে 1 কে 48 করলে মানে কত গুণ? তুমি এটা 48 গুণ করলে কত? তাহলে 240 মিনিট তার সময় লাগবে, এটাই অ্যাকচুয়াল টাইম। পরবর্তীকালে অ্যাকচুয়াল গতিবেগটা যাচ্ছে 20% দিন 80, তাহলে টাইম লাগছে কত? 4/4:5। 4 বলতে 240 হয়ে যাচ্ছে। 25% মানে হচ্ছে 100% সমান কত? ওইভাবে আসবে না? হ্যাঁ, 25% সমস্যা হচ্ছে 25% তো 48। 25% রেট 80 মিনিট আগে, তার মানে টাইম ধরে বলছি 25% হবে। 100 না 25% মানে 48। 80 মিনিট আগে পৌঁছাচ্ছে তো। তাহলে তো গতিবেগ 25% দিচ্ছে। টাইমে কনভার্ট করতে হবে, উল্টো করে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে, বুঝেছো? যাই হোক, অত বেশি কঠিন ভাবে বোঝাতে হবে না। বলেছি কি 27 নম্বরটা বলেছি, বলেছে এক্স একটি কাজ করে, এক্স একটা কাজ করে 4 দিন, কদিনে করে? 4 দিন। ওয়াই কাজ ওই কাজটা করে কদিনে? 6 দিন। তাহলে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 12টা। কিন্তু বলেছে ওই কাজটি দ্বিগুণ কাজ তারা কদিনে সম্পূর্ণ করে। তাহলে কাজটা ছিল তো 12, তাহলে ওই কাজের দ্বিগুণ কাজ বলতে কি বোঝাচ্ছে? ওই কাজের দ্বিগুণ কাজ বলতে কি বোঝাচ্ছে? নিশ্চয়ই 24টা কাজ। ওকে, কিভাবে কাজ হচ্ছে? প্রথম দিন কাজ করেছে ওয়াই, প্রথম দিন কাজে নেমেছে কে? ওয়াই। পরদিন কাজে এসছে কে? এক্স। তারপর দিন কে কাজে আসবে? ওয়াই। তারপর দিন কে কাজে আসবে? এক্স। এইভাবে কাজটা একটা সময় দিয়ে শেষ হয়। তাহলে প্রথম দিন কটা কাজ হয়েছে? এখানে 24টা কিন্তু আমি ধরে করবো না। কেন ধরে করবো না? আগে দেখবো 4 আর 6 লসাগু কত হচ্ছে 12। তোমাদের যদি সময় কার্যের অঙ্ক আমার ক্লাস করা থাকে, আমি দেখো এই অঙ্কটা আমি আলোচনা করেছিলাম। দ্বিগুণ বলুক 4 গুণ বলুক, আমি কিন্তু এই 12-র উপর চিন্তা করেই এগোবো। কার উপর চিন্তা করে এগোবো? 12। সে আমাকে কোম্পানি দ্বিগুণ কাজ দেয়, আমাকে টাইম বেশি দিচ্ছে, দিন কি বেশি দিচ্ছে? দিচ্ছে না। তাহলে আমি কেন এক্সট্রা খাটবো? তাহলে আমি কাজ করতে পারি কটা? এক্স পার ডে কটা করে কাজ করতে পারি? 3টে। ওয়াই পার ডে কটা করে কাজ করতে পারি? 2টো। তাহলে প্রথম দিন কাজে কে এসছে? 2। পরের দিন কে কাজে এসছে? তাহলে এইভাবে 5। তাহলে এই 5 আবার 2 3 হবে তো। তাহলে এই 5টা কাজ হচ্ছে কদিন? তাহলে 5কে কবার রিপিট করতে পারবো? 4 বার। তাহলে হিসাব মতো 8 দিনে কটা কাজ হলো? 8 দিনে 20টি কাজ। টোটাল 24টা কাজ। তাহলে আমার 8 দিনে কটা কাজ হয়ে গেল? কারণ মোট কাজ তোমার 24টা করে দিতে হবে। তাহলে 5টা কাজ করছে 2 দিন। তাহলে 5কে কত গুণ করলে 24-এর কাছে হয়? 4 গুণ করে। তাহলে 20টা কাজ নামছে কদিন? এটা যদি 4 গুণ করো, এটাও 4 গুণ হবে। তাহলে 8 দিন। তাহলে 8 দিনে 20টা। নবমতম দিনে কে কাজে আসবে? নবমতম দিনে আবার কে আসবে? ওয়াই কাজে আসবে। ওয়াই এসে কটা কাজ করতে পারে? 2টো। তাহলে আরো একটা দিন বেশি লাগবে, কারণ এই দিনটা ওয়াই আসলো কাজ। তাহলে হয়ে গেল 9 দিন কাজ। 22 হয়ে গেল 22টা কাজ। তাহলে এখনো কটা কাজ বাকি আছে? এখনো 2টো কাজ বাকি আছে। এই 2টো কাজ কার দ্বারা সম্পন্ন হবে? এক্স এর দ্বারা। তাহলে এই কাজটা কার দ্বারা সম্পন্ন হবে? এক্স এর দ্বারা। এক্স কটা কাজ করতে পারে একদিনে? 3টে। কিন্তু কাজ পড়ে আছে কটা? 2টো।
তাহলে এক্স কি ওই দিনটা পুরো নেবে না, তাহলে কাজটা শেষ হবে 9 × 2 × 3, তাহলে অ্যান্সার হবে 9 × 2 × 3। তো 5 দিন করলো, তারপরে 20 হবে, তারপরে y কেন আসছে, তাহলে x আছে আগে y তো বুঝলেন আমাকে বলা আছে জ্ঞান পাবো হ্যাঁ ঠিক না, এটা সবাই আমরা এগুলোই মানে কি আগে নেবে। তাহলে 24টা কাজ এখানে কিন্তু 24টা ধরে করবো না, যখন মোট কাজ বের করবো তখন 24টা নিয়ে ভাববো, কিন্তু এমনি করার সময় আমাকে 12টা ধরেই এগোতে হবে। ও আচ্ছা বলেছে 33 নম্বর হ্যাঁ বলেছে আসবে না এখন আসবে না আসবে না এবার আসবে না বলেছে পি রুট ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, কি ভেদে আছে? ব্যস্ত ভেদ মানে রুট ওয়াই এর সঙ্গে ব্যস্ত, এটা হচ্ছে ব্যস্ত ব্যস্ত ভেদে। যখন ওয়াই ইকুয়াল টু 2, তাহলে আমি একটা ধ্রুবক ধরতে ইকুয়াল টু 1 থেকে গেলে কি ধরতে হয়? এবার ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে কত, সরি ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 2 আর পি এর ভ্যালু বলে দিয়েছে 40, তাহলে ওকে, তাহলে পি এর মান কত হলো? পি এর ভ্যালু ধ্রুবকের মান কত হলো? 40। এবার বলেছে তোমার পি এর মান 20 দিয়ে দিয়েছে, তাহলে আমি পি ইকুয়াল টু কে রুট ওয়াই লিখলাম, তাহলে পি এর মান দিয়ে দিচ্ছে 20, পি এর মান আমার কত আছে? পি এর মান বের করলে পারো 40√2 রুট ওয়াই, আমাকে ওয়াই এর মান বের করতে হবে। চলে আসে কাটাকাটি করি, 20 আর 40 কাটতে কত হয় 2, তাহলে রুট ওয়াই ইকুয়াল টু 2√2, তাহলে এটাকে হোল স্কোয়ার করলে ওদিকেরটাও হোল স্কোয়ার করবো, তাহলে ওয়াই এর মান কত হবে? 8, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? আসবে না হয়ে 35 নম্বর 36 এরটা কি বলেছে? বলেছে R% সুদের হারে, মানে কিছু টাকা আছে, ভালো করে শোনো, একটি মূলধন বার্ষিক 8% রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার বলেছে R%, 2 বছরে একটা টাকা পেয়েছে, একটা টাকা সুদ পেয়েছে, কিন্তু সুদের হার যদি R+5% হয়ে যায়, তাহলে আমি 2 বছরে 200 টাকা বেশি পাবো। কত টাকা বেশি পাবো? 200 টাকা বেশি পাবো, 200 টাকা বেশি পাবো, বেশি পাবো, তাহলে 200 টাকা বেশি পাবো, তাহলে করতে একটু ভালো করে খেয়াল করে রাখবো 200 টাকা বেশি পাচ্ছি। টেলিভিশনের মূল্য হচ্ছে 15,625, এই 15,625 কে দেখে কার কার কথা মনে পড়ে? এই ফিগারটা এটাকে বলছি 25-এর কিউব, 25-এর কিউব আর কি? 25-এর কিউব 15,625, আর কি বলো? 125-এর স্কোয়ার, ওকে, হ্যাঁ, তাহলে 15,625, ওকে। এবার বলেছে ঠিক আছে, এবার বলেছে কি হয়েছে, এত টাকা, এর মূল্য বছরে 8% করে কমছে, কত পার্সেন্ট করে কমছে? 3 বছর পর টেলিভিশনের মূল্য কত টাকা কমবে? তাহলে 8% করে কমছে, মানে 92 বাই কত লিখবে? কত? 92/100। এই 92/100 আমি কবার লিখবো? 3 বার। 3 বার লেখার পর, ঠিক আছে, 3 বার লেখার পর যেটা হবে ভালো করে বুঝবি, সেটা এর সঙ্গে গুণ করবো, গুণ করে 15,625 থেকে কি করবো? মাইনাস করবো, মানে আমার রেজাল্টটা এরকম হবে 92/100 ইন্টু 92/100 মাইনাস 15,000 কি 625। ওকে, চলে। তো আমরা পরীক্ষার সময় অঙ্কটা কিভাবে করবো? আমার হাতে অপশন দেওয়া,
কি দেওয়া আছে? এতে দেওয়া আছে 3 4 5 8, বিতে দেওয়া আছে 3 7 4 8, সিতে দেওয়া আছে 3 5 4 8, আর ডিতে দেওয়া আছে 3 8 4 5। ওকে, করি। কত হবে? তাহলে আমি এটা কাটলে কত হয়? 4 দিয়ে কাটলে 23 25, 23 25, 23 25, তাহলে 25 এর কিউব কত হলো? 25 এর কিউব। 23 এর কিউব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা থেকে এটা মাইনাস করবো, কিউব তুলে যাবে, মানে এটা হবে 15,625 থেকে মাইনাস। ওকে, তাহলে হিসাব মতো 25 এর কিউবই তো 15,625 কেটে গেল। তাহলে আমার 23 এর কিউব করে থাকে কি? 23 এর কিউব, 23 এর কিউব, তাহলে 15,625 থেকে কি মাইনাস করবো? 15,625 থেকে কার কি মাইনাস আপনি করবো? 25 এর কিউব মাইনাস 23 এর কিউব লিখুন না, তাহলে তো হয়ে যায়। 23 a এর কিউব মাইনাস b কিউব। কিউব সমান হয়ে যাবে। ওকে, হ্যাঁ, কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে, সেটা করতে তো টাইম লাগবে আমার। এটা করতে টাইম লাগবে না, 23 এর স্কোয়ার কত? 529 গুণ কত? 23, 9 23 এ কত? 260, হাতে 20, 20 দুগুণে 23 দুগুণে 46, 46 আর 20 হচ্ছে 63, এটা 6, 115 আর 6 1 to 1 1 2 1, তাহলে 15625 12167, 8 হয়ে গেল। তাহলে 8 প্রথম ঘরটা রয়েছে, রয়েছে, তারপর 7 5 58, 58 এই ঘরটায় রয়েছে, তাহলে অ্যান্সার টেনশন নামতে হবে তো? টেনশন নামতে বলো। 260 184 161 138 115 92 69 46 260 184 161 138 115 92, তারপর হচ্ছে 69 46। তাহলে 23 গুণ 9 মানে হচ্ছে 260, হাতে 20, 23 দুগুণে 46 আর 20 হচ্ছে 66, হাতে 6, 5 23 115 আর 6 যোগ করলে 100। তাহলে 1 2 1 6 করে নেক্সট 44 নম্বর 44, বলছে একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা 27। দেখো, বহুভুজে কর্ণ বের করার ফর্মুলা কি? কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে a ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই কত? এটা হচ্ছে কর্ণ বের করার ফর্মুলা। তা কর্ণ আছে কটা? 27টা। তাহলে n ইন্টু n মাইনাস 2 বাই 2 হলো। তাহলে আমি বলতে পারি 27 দুগুণে কত? 54। 54কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো যেখানে 3 পার্থক্য থাকবে, জানো? n 6 ইন্টু আর কি? 9। 6 আর 9, মানে 9 আর 6। তাহলে n এর মান হবে বড়টা 9, তাহলে n এর মান হচ্ছে 9। তাহলে n এর মান যদি 9 হয়, তাহলে n মান হচ্ছে বাহু, n এর মান হচ্ছে 9, তাহলে n হচ্ছে বাহু, ঠিক আছে? তাহলে এবার আমাকে কি বল, n তো বাহু পেয়ে গেছি, এবার আমাকে বের করতে হবে অন্তস্থ কোণের মান কত। দেখো, আমি যখন বাহুর মাপ পেয়ে গেছি তখন আমি বহিস্থ কোণ বের করতে পারবো। বহিস্থ কোণ বের করার নিয়ম হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি বাই 9, মানে বাহু। তাহলে বহিস্থ কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে অন্তস্থ কোণ হবে 140 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ, কারণ অন্তস্থ কোণ বহিস্থ কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ কত? 180 থেকে 40 ডিগ্রি বাদ, তার মানে হচ্ছে 140। ওখানে কি কাম করে আছে? এখানে বস, এখানে বস,
এখানে বসছে ওই চেয়ারটা বসছে। পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরটা বলেছে বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানেই বুঝতে হবে যে ত্রিভুজের দুটি বাহু কি সমান আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক এক হলে এটা সবসময় আমরা জানি কত √2। এক এক হলে এটা গেল এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। সুতরাং আমরা যদি এটা এক হয় এটা এক হয় এটা কি হয়? তাহলে এটার মান কত দিয়ে দিয়েছে? এটার মান দিয়েছে 16√2। কত দিয়ে দিয়েছে? তাহলে √2টা যদি 16√2 হয় তাহলে নিশ্চয়ই এটার মান হচ্ছে 16। তাহলে 16 হলে 16√2 হয়। তাহলে আমাকে আর ওই পিথাগোরাসের ফর্মুলা দিয়ে কষ্ট করে বের করতে হবে না। তাহলে এবার আমার মেইন কথাটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে 8 কত 128 বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 128 বর্গ। এবার অনেকে বলবে এটাকে এক্স ধরলাম, এটাকে এক্স ধরলাম, তারপর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, সেখান থেকে আমরা এক্স এর মান বের করব। এটা সমদ্বিবাহু ত্রিভুজ দরকার নেই, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে হয়ে যায়। আমার তো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ দরকার নেই, তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে তো অঙ্কটা হয়ে যাবে। আমার এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমি সমকোণের ক্ষেত্রফলটা ইউজ করতে পারি না, যেহেতু একটা কোণ হাফ ইন্টু ওটা সমবাহু ত্রিভুজ। b/4 4a² মাইনাস b²/2। এই ফর্মুলা বসতে হবে, এই ফর্মুলাটা বসতে হবে। ও আমাদের এবি লাগবে। by4 হবে। তাহলে এটা অ্যান্সার হবে 128। আমি একটা নিয়ে 980 টাকা দিয়ে কভার করে দিয়ে করে ঠিক আছে, বাকিগুলো দেখো, চেষ্টা করো। রাখলাম। আর কাউকে জিজ্ঞাসা করে কি বলে? জিজ্ঞাসা করবে?